দেখো তো আমরা আজকে আহ, যে বিষয়টা নিয়ে ডিসকাস করব মূলত তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ নিউক্লিক অ্যাসিড। তো এখানে নিউক্লিক অ্যাসিড বলতে আমরা সবাই জানি ডিএনএ এবং আরএনএ। তো আমাদের যেহেতু রেকর্ডেড ক্লাস হিসাবে তোমাদেরকে ডিএনএ টা দেওয়া হবে, তো এই জন্য আমরা আজকে ক্লাসে এই আরএনএ সম্বন্ধে ভালো করে স্টাডি করব। ঠিক আছে, মূলত হচ্ছে কি দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড এই বিষয়টা নিয়ে আজকে আমরা কমপ্লিট ভাবে স্টাডি করব। এবং আমরা তার পাশাপাশি আজকে অনেকগুলো কোশ্চেন রাখা হয়েছে প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, সবাই তোমরা পার্টিসিপেট করবে, ক্লাসটি মন দিয়ে শোনো। ক্লাসের শেষে আমরা সবার সামনে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে, তো মূলত হচ্ছে কি দেখো যে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিড বলতেই আমরা যেটা মাথায় আনি সেটা হচ্ছে কি তোমার ডিএনএ এবং আরএনএ। তো আমরা এই নিউক্লিক অ্যাসিড এখানে ডিএনএ এবং আরএনএ। তো আমরা আরএনএ টাকে নিয়ে স্টাডি করব, আরএনএ ডেফিনেশন কিভাবে তার স্ট্রাকচার হয় এবং ডিফারেন্ট টাইপস অফ আরএনএ। এবং আমরা দেখে থাকি কিছু প্রোক্যারিওটস রয়েছে যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল, এবং সেই জেনেটিক মেটেরিয়াল হিসাবে আরএনএ কিভাবে পার্টিসিপেট করছে সেটাও আমরা কিছুটা হলেও ডিসকাস করব। তো প্রথমে তোমরা দেখতে থাকো যে প্রথম কথা যেটা একটা কোয়ারি হয় সবার মধ্যেই আসে যে আরএনএ এবং ডিএনএ এই দুটোর মধ্যে প্রথম কে মানে ইভলিউশনের মাধ্যমে পৃথিবীতে এসে। তো সেক্ষেত্রে যখন এই প্রশ্নটা নিয়ে স্টাডি করা হয় তখন অবভিয়াসলি আমরা আরএনএ নামটাকেই বলে থাকি। তার কারণ হচ্ছে দেখো যে এদের মধ্যে যে স্ট্রাকচারাল ডিফারেন্সেস, বিশেষ করে ডিএনএ যেটা ডাবল স্ট্যান্ডার্ড হয় এবং আরএনএ যেটা হচ্ছে কি তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। এর পাশাপাশি আমরা আরো যে দুটো জিনিসকে আমরা গুরুত্ব দিই সেটি, তার মধ্যে তোমরা জানো যে এদের কম্পোনেন্ট। ঠিক আছে, মূলত হচ্ছে কি তোমার ডিএনএ এবং আরএনএ দুটোই নিউক্লিক অ্যাসিড হলেও ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে যে সুগারটা থাকে আমরা সবাই জানি যে রাইবোজ সুগার। এবং এই রাইবোজ সুগার এজ এ 5 কার্বন সুগার হিসাবে থাকে। তবে মূলত ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিঅক্সি রাইবোজ সুগার, এবং আমরা আরএনএ এর ক্ষেত্রে দেখতে পাই রাইবোজ সুগার। ঠিক আছে, তো এটাতে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার এবং এটাতে আর রাইবোজ সুগার। ঠিক আছে, যদি আমরা স্ট্রাকচার ডিফাইন করি তাহলে আরো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে ডিঅক্সি রাইবোজ আর রাইবোজের মধ্যে যদি আমরা স্ট্রাকচার ড্র করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে এটি হচ্ছে কার্বন 1 2 3 4। এখানে যদি রাইবোজটা আমরা আঁকি তাহলে আমরা দেখতে পাই যে এটা আছে তোমার 5 নম্বর। আর তার সঙ্গে যদি আমরা ডিঅক্সি রাইবোজ সুগার আঁকি সেক্ষেত্রে আমরা দেখতে পাই এইভাবে স্ট্রাকচার দেখতে পাই: 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে থাকবে এইচ OH, 2 নম্বরটা হয়ে যাবে কি এইচ, 3 নম্বর থাকবে HOH, 4 নম্বরে থাকবে HCH2OH। এটা আছে তোমার 5 নম্বর কার্বন। তো এখানে তোমরা এই ডিফারেন্সটা সবাই জানো বা এই স্ট্রাকচারটা সবাই ড্র করতেও পারবে। ঠিক আছে, যারা জানো না তোমরা এইভাবেই ড্র করবে। তো মূলত দেখো ডিফারেন্সটা কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, এই যে 2 নম্বর কার্বন দেখতে পাচ্ছ এখানে HOH থাকে আর এখানে হচ্ছে কি HH থাকে। ঠিক আছে, তো এই কারণে এটার নাম হয়ে যাবে কি রাইবোজ সুগার, আর এটা হয়ে যাবে কি ডিঅক্সি রাইবোজ সুগার। এটা তৈরি করছে কাকে না ডিএনএ তে আমরা দেখতে পাই
এটা দেখতে পাবে কার ক্ষেত্রে, আরএনএ ক্ষেত্রে দেখতে পাবে। তো আমরা মূলত আজকে এই আরএনএ এর যে ডিফারেন্ট টাইপস গুলো হয় এবং তার যে বিভিন্ন হচ্ছে কি তোমার ফরমেশন গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা ডিসকাস করব। তো প্রথমে যেটা আমরা দেখি যে আরএনএ এর ক্ষেত্রে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড পলিমার হিসাবে রাইবো নিউক্লিওটাইড গুলো অবস্থান করে, যেটা যদি ডিএনএ হয় সেখানে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে রাইবো নিউক্লিওটাইড আর ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে যে রাইবোজ সুগার যেটা তার 2 নম্বর কার্বন পজিশনে আরএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এইচ এবং যেটা ডিএনএ এর ক্ষেত্রে দেখা যাবে সেটা হচ্ছে কি এইচ। এবার এই আরএনএ বিভিন্ন প্রকার তোমার হচ্ছে কি যেমন ভাইরাস থেকে শুরু করে প্রোক্যারিওট এবং কিছু কিছু ইউক্যারিওটের ক্ষেত্রেও আমরা প্রেজেন্স থাকে দেখতে পাই। এবং এরা মেজরলি দেখো লার্জলি ফাউন্ড কোথায় না সাইটোপ্লাজমে, কিংবা ম্যাক্সিমামটা আমরা দেখতে পাবো যে এরা রাইবোজোমের সঙ্গেই অবস্থান করে। ঠিক আছে, তো এই আরএনএ যেটা হচ্ছে দেখো ফর্ম ইন দা নিউক্লিয়াসের মধ্যে ফর্ম হচ্ছে এবং তারপরে কি হচ্ছে দেখো এটা মুভস টু স্পেশালাইজড রিজিয়ন অফ দ্য সাইটোপ্লাজম ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ আরএনএ ফর্ম। তো তোমরা বুঝতে পারছো তাহলে যে আরএনএটা ফরমেশন হচ্ছে কোথায়, নিউক্লিওলাসে, তারপর সেটা মুভ করে চলে আসছে কোথায়, সাইটোপ্লাজমে। এবার এই আরএনএ স্ট্রাকচারালি আমরা দেখলাম যে রাইবোজ সুগার নিয়ে গঠিত হচ্ছে এবং তার সঙ্গে আমরা বলতে পারি যে আরএনএ এর ক্ষেত্রে এই যে ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ডিএনএ, ইজ নট স্টেবল ইন অ্যালকালাইন কন্ডিশনস। ঠিক আছে, এটাও তোমরা এই পয়েন্টটাও মাথায় রাখবে, কারণ তোমাদেরকে এমন কিছু পয়েন্ট বা স্টেটমেন্ট দেওয়া হবে যেগুলো তোমরা তোমার ক্ষেত্রে অজানা। তো এই জন্য মনে রাখবে যে একটা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আহ তোমরা দেখতে পাচ্ছ যে আরএনএ যেটা সেটা হচ্ছে কি ইজ মোর রিঅ্যাক্টিভ দেন ডিএনএ। তার কারণ কেন, ইজ নট স্টেবল ইন অ্যালকালাইন কন্ডিশনস, মানে কোনো একটা অ্যালকালাইন সলিউশনের মধ্যে যদি আমরা ডিএনএ কিংবা আরএনএ কে রাখি তাহলে আরএনএ কিন্তু তাড়াতাড়ি রিয়াকশন করে যাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে কি মোর রিঅ্যাক্টিভ। এবার আমরা দেখতে পাই যে আরএনএ এর লার্জ হেলিক্যাল গ্রুপস থাকে, ইট মিনস ইট মোর ইজিলি সাবজেক্ট টু অ্যাটাক বাই এনজাইমস। ঠিক আছে, তো যেহেতু এর লার্জ হেলিক্যাল গ্রুপ থাকার কারণে এটা কিন্তু এনজাইমের দ্বারা খুব সহজে কি হয় না নষ্ট হতে পারে। এবার এই কারণে আরএনএ স্ট্র্যান্ড আর কন্টিনিউয়াসলি মেড ব্রোকেন ডাউন অ্যান্ড reused and more resistance to damage from UV lights than DNA, যেহেতু এটা সিঙ্গেল স্ট্যান্ড থাকবে তো এই জন্য হচ্ছে কি ইউভি লাইটে আমরা কিন্তু ডিএনএ এর তুলনায় আরএনএ কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাই। এবং তার পাশাপাশি মনে রাখবে আরএনএ কিন্তু মিউটেশন রেটটা হচ্ছে কি রিলেটিভলি হায়ার দেন ডিএনএ। বুঝতে পেরেছো তো, যদি কোনো একটা ভাইরাসের ক্ষেত্রে তোমরা মাথায় রাখো যদি তার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ থাকে কিংবা আরএনএ থাকে, তাহলে দুটোর মধ্যে যদি তোমাকে বলে যে এ একটা ভাইরাস বি একটা ভাইরাস, এ ভাইরাসে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, বি ভাইরাসে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, তাহলে কে বেশি তাড়াতাড়ি করে মিউটেশন করতে পারবে, তাহলে তোমাকে অপশনে দিবে যে অপশন এ তে দিবে এ ভাইরাস, অপশন বি তে দিবে বি ভাইরাস, অপশন সি তে দেবে এ বি বোথ, অপশন ডি তে দিবে কোনোটাই না। তাহলে অবভিয়াসলি তোমরা কোনটা বলবে, অপশন বিটাই যাবে, কারণ বি তে যেহেতু হচ্ছে কি তোমার এই যে আরএনএ টা জেনেটিক মেটেরিয়াল রয়েছে তার মিউটেশন রেটটা হাই হবে বেশি। ঠিক আছে, আচ্ছা তার পাশাপাশি মনে রাখবে দ্য নাম্বার অফ আরএনএ মে ডিফার ফ্রম সেল টু সেল। ঠিক আছে, প্রত্যেকটা সেলের মধ্যে যে আরএনএ কন্টেন্টটা সমান থাকবে তা নয়, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি সেলের টাইপস অনুযায়ী আমরা আরএনএ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার কিন্তু দেখতে পাবো। এরই সঙ্গে তোমরা দেখতে পাবে যে রেট অফ রিনেচুরেশন আফটার মেল্টিং ইজ কুইক। ঠিক আছে, অর্থাৎ নেচুরেশনের পরে যখন রিনেচুরেশন ঘটে তখনও কিন্তু খুব তাড়াতাড়ি এটা আমরা দেখতে পাই। এবং আরএনএ হচ্ছে কি বলছে কি মোর ভোলাটাইল দেন ডিএনএ, যার কারণে আমরা দেখতে পাই ক্যাপাবল অফ পারফর্মিং নিউমেরাস ডাইভার্স টাস্ক ইন এন অর্গানিজমস। ঠিক আছে, এটা ভার্সাটাইল হওয়ার জন্য অনেকটাই বেশি ফাংশন কিন্তু প্লে করছে। তারপর দেখো ইট ইজ এ পলিমেরিক মলিকুলস এসেনশিয়াল ইন ভেরিয়াস বায়োলজিক্যাল রোল, যেমন তোমরা যে সমস্ত বায়োলজিক্যাল ফাংশন গুলো করে থাকে তার মধ্যে আমরা দেখতে পাই কোডিং, ডিকোডিং, রেগুলেশন এবং সঙ্গে সঙ্গে দেখো জিন এক্সপ্রেশন। এই সমস্ত যে বায়োলজিক্যাল ইভেন্ট গুলো হয় কোন একটা লিভিং সিস্টেমের মধ্যে তাতে কিন্তু আরএনএ মলিকুলসটা কিন্তু সরাসরি পার্টিসিপেট করে।
তাহলে এইগুলো সমস্ত কিন্তু ইন্ট্রোডাকশন বা এগুলো হচ্ছে আরএনএ সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন। আমরা কি কি পড়লাম জাস্ট সংক্ষেপে তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি, তারপর আমরা চলে যাবো কিসে, কেমিক্যাল কম্পোজিশন অফ আরএনএ। দেখো, তাহলে আমরা পড়লাম যে আরএনএ যেটা কিনা তোমার হচ্ছে কি রাইবোনিউক্লিওটাইড নিয়ে গঠিত একটি পলিমার, যেটি আমরা ভাইরাস সহ প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে দেখতে পাই। এটি সাইটোপ্লাজমেই থাকে এবং আমরা মেজরলি হচ্ছে রাইবোজোমের মধ্যে প্রেজেন্স থাকে দেখতে পাই। এই আরএনএ তৈরি হচ্ছে নিউক্লিওলাসে, পরবর্তীকালে সাইটোপ্লাজমে মুভ করে চলে আসে। আরএনএটি মূলত হচ্ছে কি রিয়েক্টিভ হিসাবে যদি আমরা দেখি তাহলে ডিএনএ থেকে বেশি রিয়েক্টিভ, অ্যালকালাইন সলিউশনে এটা স্টেবল থাকতে পারে না। এর বেশি হেলিক্যাল গ্রুপস থাকার কারণে এটা এনজাইম দ্বারা তাড়াতাড়ি হচ্ছে কি ব্রেক হয়ে যেতে পারে, ইভি লাইটেও ব্রেক হয়ে যেতে পারে। মিউটেশন রেটটা হায়ার দেন ডিএনএ, মিউটেশন রেটটা এর বেশি হয়। এবং সেল টু সেল হচ্ছে কি তোমার আরএনএ এর পরিমাণ বা তার নাম্বারটা হচ্ছে কি ডিফার করে। আর তোমার হচ্ছে কি মেল্টিং এর পরে ডিনেচুরেশন রেটটাও খুব বেশি। এবং তার পাশাপাশি দেখলাম যে আরএনএ ভার্সাটাইল নেচার, এই জন্য হচ্ছে নিউমেরাস ফাংশন করে থাকে বায়োলজিক্যাল সিস্টেমে। আমরা কোডিং, ডিকোডিং, রেগুলেশন সহ জিন এক্সপ্রেশনে পার্টিসিপেট করে। এবারে দেখো কেমিক্যাল কম্পোজিশন। তোমরা সবাই জানো যে আরএনএ, এই যে আমরা তার ডেফিনেশন বা তার ফুল ফর্ম যেটা বলছিলাম, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে আমরা দেখতে পাবো কি কি, প্রথম হচ্ছে কি রাইবোজ সুগার থাকবে, 2 নম্বর থাকবে হচ্ছে কি তোমার ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এবং 3 নম্বরে থাকবে নাইট্রোজেন বেসেস। তো এখানে যে নাইট্রোজেন বেসেস গুলো আমরা দেখতে পাই, দে আর 4 টাইপস। কি কি? একটা হচ্ছে তোমার এডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে এবং ইউরাসিল থাকবে। এই 4টি নাইট্রোজেন বেস নিয়ে আমরা আরএনএ গঠন দেখতে পাই। এবার দেখতে পাচ্ছ ইন আরএনএ থাইমিন ইজ অ্যাবসেন্ট অবভিয়াসলি, কারণ হচ্ছে থাইমিনটা ডিএনএ তে থাকে। এটাই আমরা স্ট্রাকচারালি যেমন সিঙ্গেল স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ডের দিয়ে ডিফার করেছিলাম ডিএনএ কে, ঠিক একইভাবে এখানেও আমরা বলতে পারি যে আরএনএটাতে থাইমিন থাকবে না, তার বদলে ইউরাসিল থাকবে। আর তোমরা নিশ্চয়ই জানো এই 4টি নাইট্রোজেন বেসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। কি কি নাইট্রোজেন বেসকে আমরা পিউরিন আর পিরিমিডিন এই দুটোতে ভাগ করি। তো এখানে দেখতে পাচ্ছ যে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিলের মধ্যে তোমরাই বলো যে কোন দুটো হচ্ছে কি পিউরিন আর কোন দুটো হচ্ছে পিরিমিডিন, কে বলতে পারবে? অ্যাডেনিন আর অ্যাডেনিন পিউরিন এ আর জি আর এ আর জি সাইটোসিন হচ্ছে পিউরিন। হ্যাঁ, তাহলে এডেনিন আর হচ্ছে কি, হ্যাঁ এডেনিন আর হচ্ছে কি গুয়ানিন হচ্ছে কি তোমার পিউরিন, আর হচ্ছে সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল হচ্ছে কি পিরিমিডিন। চলো, এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে 4টি নাইট্রোজেন বেসের কথা বলা রয়েছে, তো সেই 4টি হচ্ছে কি তোমার এখানে তার মলিকুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এনলার্জ করে দিচ্ছি দেখো। এবং একটা আরএনএ এর ক্ষেত্রে দুটো প্রাইম থাকবে, 5 প্রাইম দিয়ে শুরু হবে এবং 3 প্রাইম দিয়ে শেষ হবে। ঠিক আছে, এই দুটো প্রাইমটা কিভাবে ফর্ম করে সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো যে এই এডেনিন এবং গুয়ানিন এবং সাইটোসিন এবং ইউরাসিন, এই 4 প্রকার নাইট্রোজেন বেস আমরা দেখতে পাচ্ছি। তো তার পাশে যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি তোমার একটা ট্রান্সলেশন প্রসেসটাকে দেখানো হয়েছে। তো সেই ট্রান্সলেশন প্রসেসে এটাকে যদি আমরা আমরা কি ধরবো, এই যে এটাকে আমরা কি ধরবো না এমআরএনএ। এই এমআরএনএ তে এটা আছে 5 প্রাইম, এটা আছে তোমার 3 প্রাইম। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু 3 টাইপসের আরএনএ, মানে আরএনএ তোমার হচ্ছে পার্টিসিপেট করছে। কেন? এইটা হচ্ছে তোমার এমআরএনএ, আর এই যে দেখতে পাচ্ছ কলসির মতন দুটো স্ট্রাকচার, এটাকে আমরা কি বলবো, আরআরএনএ। আর যেটা হচ্ছে কি তোমার অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, এটা হচ্ছে তোমার টিআরএনএ। বুঝতে পেরেছো তো? তাহলে 3টি আরএনএ পার্টিসিপেট করছে কখন না, ট্রান্সলেশনের সময়। তো দেখো এখানে এই এমআরএনএ তে প্রথম যে কোডনটা রয়েছে, যাকে আমরা স্টার্ট কোডন বলছি, তার নামটা কি এইউজি। তো সেই এইউজি থাকার কারণে তোমরা সবাই ভালো করেই জানো যে এইউজি হচ্ছে কি থাকলে তবে কি সেখানে ট্রান্সলেশন শুরু হবে। এবং তার জন্য কেউ কি বলতে পারবে যে যদি এই কোডন হিসাবে এইউজি থাকে, তাহলে যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসবে তার এন্টিকোডন কি থাকবে? যে টিআরএনএ অ্যামাইনো এর অ্যাসিডকে বিপরীত নিয়ে দিকে আসবে হবে। তার তার ইউ ইউ এ আর সি। তাহলে একজন বলছে কি ইউএসসি ইউএসি, তাহলে বাকিরা তোমরা নিশ্চয়ই একমত সবাই।
কেন ইউএসসি, হ্যাঁ। না, দেখতে পাচ্ছ যে অ্যান্টিকোডন মানে হচ্ছে কি তোমার কোডনের অপোজিট থাকবে। তাহলে এ যদি হচ্ছে কি তোমার এমআরএনএ তে থাকে, টিআরএনএ অ্যান্টিকোডনে এর বদলে কি থাকবে, তোমার টি এর বদলে ইউ থাকবে, আর ইউ এর বদলে কি আসবে, এ আসবে, এবং জি এর বদলে কি আসবে, সি আসবে। তাহলে এটাই হচ্ছে কি তোমার সেই টিআরএনএ এর অ্যান্টিকোডন সাইটে থাকবে। এবং সবাই তোমরা জানো যে যদি ইউজি থাকে তার জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা যে টিআরএনএ এর অ্যান্টিকোডনে ইউএসি থাকবে, সেই টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে তার নাম কি, মিথিওনিন। মিথিওনিন। ঠিক আছে, তো একই ভাবে ইউজি তোমরা, তো মিথিওনিন। হ্যাঁ, এইউজি যদি তোমার কোডন থাকে তার এগেনস্টে কি আসবে, মিথিওনিন। ঠিক আছে, তো এই প্রসেসটাকে এখানে একটা সংক্ষেপে দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, যদিও আমরা ট্রান্সলেশন আলাদাভাবে পড়বো, জাস্ট তোমাদেরকে এখানে এই পিকচারের মাধ্যমে দেখানো হলো যে ট্রান্সলেশন প্রক্রিয়াতে তিন ধরনের আরএনএ পার্টিসিপেট করছে, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। ঠিক আছে, এরা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি ফাংশন করে ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে কমপ্লিট করছে। এবার দেখো, এবার যেটা আমরা স্ট্রাকচার নিয়ে যেটা ডিসকাস করছিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে তোমাদেরকে আমরা নিচে ড্র করে দেখালাম, সেই স্ট্রাকচারটা এখানেই মেনশন করা আছে। দেখো যে ডিএনএ এর ক্ষেত্রে যেটা থাকবে ডিঅক্সি রাইবোজ, এটাও 5 কার্বন যুক্ত সুগার, আর আরএনএ এর ক্ষেত্রে থাকবে রাইবোজ, এটাও 5 কার্বন যুক্ত সুগার। ডিফারেন্সটা কোথায়, না এই 2 নম্বর কার্বন পজিশনে। 2 নম্বর কার্বন পজিশনে ডিএনএ এর ক্ষেত্রে এইচ থাকে, আর আরএনএ এর ক্ষেত্রে এইচ থাকে। ঠিক আছে, এটাই পার্থক্য, আর আমরা পার্থক্য কোনো দেখতে পাই না, কিন্তু দুজনের ক্ষেত্রেই হচ্ছে 5টি কার্বন যুক্ত সুগার আমরা দেখতে পাই। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আর কি ডিফারেন্স ডিএনএ এর সঙ্গে আরএনএ, যেটা আরএনএ এর ক্ষেত্রে আমরা ইউরাসিল বলছি, ডিএনএ এর ক্ষেত্রে সেটা থাইমিন হিসাবে প্রেজেন্ট থাকে। এবার দেখো এই যে আমরা রাইবোজে মানে আরএনএ এর ক্ষেত্রে যে 4টি টাইপের হচ্ছে কি তোমার নিউক্লিও টাইড বলছিলাম। ঠিক আছে, তো সেই নিউক্লিওটাইড গুলো কিভাবে ফরমেশন হয়। তো দেখো আমরা বেসিক্যালি তোমার নিউক্লিও যে টাইড বলছি তার আগে আমরা নিউক্লিওসাইডও বলে থাকি। তো নিউক্লিওসাইড কাকে বলে, না যখন হচ্ছে কি কোনো রাইবোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকে তখন তাকে আমরা নিউক্লিওসাইড বলি। এবং এই নিউক্লিওটাইড তখনই ফরমেশন হয়, তাহলে এই নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে বা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তখন কি তৈরি হবে, তখন আমরা দেখতে পাবো যে নিউক্লিওটাইডটা তৈরি হবে। যাই হোক, তাহলে এটা একটু আমি, এটা হচ্ছে কি তোমার ফসফেট যখন যুক্ত হবে তখন নিউক্লিওটাইড তৈরি হয়ে যাবে। এবার এই যে দেখতে পাচ্ছ নিউক্লিওসাইড হচ্ছে কি তোমার 4 প্রকারের তৈরি হয়। কি কি, না রাইবোজের সঙ্গে যখন হচ্ছে কি রাইবোজ সুগারের সঙ্গে যখন এডেনিন যুক্ত হয়ে যায় তখন তার নাম হয়ে যাবে কি, রাইবো এডিনোসাইন। ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি তোমার যখন গুয়ানিন যুক্ত হয়ে যায় তখন রাইবোজ গুয়ানোসিন। যখন সাইটোসিন যুক্ত হয় তখন তার নাম হয়ে যাবে কি, রাইবোজ সাইটিডিন। যখন হচ্ছে ইউরাসিল যুক্ত হয়ে যায় তখন হচ্ছে রাইবোজ ইউরিডিন। তাহলে আমরা 4 টাইপসের নিউক্লিওসাইড দেখতে পেলাম। কি করে ফরমেশন করেছে, না রাইবোজ সুগারের সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট নাইট্রোজেন বেস যুক্ত হয়ে 4 প্রকারের নিউক্লিওসাইড তৈরি করেছে। এডেনিন যুক্ত হলে রাইবোজ এডিনোসিন, গুয়ানিন যুক্ত হলে রাইবোজ এডিনোসিন গুয়ানোসিন, আর সাইটোসিন যুক্ত হলে রাইবোজ সাইটিডিন, এবং ইউরাসিল যুক্ত হলে রাইবোজ ইউরিডিন। এবারে দেখো তার পাশাপাশি যখন এই 4টি নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হচ্ছে তখন তার নাম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং সেই ফসফেটের সংখ্যার উপর ভিত্তি করেও আমরা কিন্তু তাদের নামকরণ করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নিউক্লিওসাইডস অফ আরএনএ আর কল্ড দ্য রাইবো নিউক্লিওসাইড। ঠিক আছে, এই যে নিউক্লিওটাইড অফ আরএনএ কে আমরা কি বলি, রাইবো নিউক্লিওটাইডস। কেন রাইবো নিউক্লিওটাইড বলছি, কারণ যেহেতু রাইবোজ সুগার হিসাবে যুক্ত থাকছে। তোমরা বলো যদি হচ্ছে কি এটা এই নিউক্লিওটাইডটা যদি হচ্ছে কি ডিএনএ এর ক্ষেত্রে থাকতো তখন তার নাম কি হতো, ডিএনএ এর ক্ষেত্রে হলে তার নাম কি হতো, ডিঅক্সি রাইবো। ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডস।
ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডস। ওকে, তাহলে এখানে আমরা আরএনএ ক্ষেত্রে 4 প্রকারের যে নিউক্লিওটাইডস দেখতে পাচ্ছি তাদের নামগুলো কি কি হবে দেখতে পাচ্ছ তোমরা। একটা আছে তোমার এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি। কি করে নামকরণ হলো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রাইবোজ সুগারের সঙ্গে এডেনিন, তার সঙ্গে ফসফেট হয়ে গেল রাইবোজ এডিনাইন, এডিনাইন এডিনাইলিক অ্যাসিড। যখন হচ্ছে কি রাইবোজের সঙ্গে গুয়ানিন প্লাস ফসফেট যুক্ত হচ্ছে তখন তার নাম হচ্ছে কি রাইবোজ গুয়ানাইলিক অ্যাসিড। যখন এখানে সাইটো তোমার হচ্ছে কি সাইটোসিন যখন যুক্ত হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি রাইবোজ সাইটিডাইনিক অ্যাসিড। আর যখন ইউরাসিল যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে কি রাইবোজ ইউরাইনিক অ্যাসিড। তাহলে এই 4 প্রকারের হচ্ছে কি আমরা কি দেখতে পাচ্ছি নিউক্লিওটাইডস দেখতে পাচ্ছি আমরা তার ক্ষেত্রে আরএনএর ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে কি তোমার কিছু আমরা ফিচার্স দেখবো আরএনএর ক্ষেত্রে। ঠিক আছে, কি কি ফিচার্স দেখবো না, প্রথমে দেখো একটু মিউট করে দাও, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। ঠিক আছে, যখন কথা বলবে তখন মন রাখবে। কি নাম তোমার? দেখো এবার হচ্ছে কি কিছু ফিচার্স আমরা দেখবো আরএনএ ক্ষেত্রে। তো আরএনএ হচ্ছে কি তোমরা মনে রাখবে কিছু কিছু অর্গানিজমস এর ক্ষেত্রে জেনেটিক আরএনএ হিসাবে থাকে, আর নর্মালি হচ্ছে কি তোমরা দেখতে পাবে কি নন জেনেটিক আরএনএ হিসাবে থাকবে। এবার জেনেটিক আর নন জেনেটিক আরএনএ এর মধ্যে কি পার্থক্য, অনেকের মধ্যেও প্রশ্ন আসতে পারে। তো যে সমস্ত অর্গানিজমস এর ক্ষেত্রে আরএনএ তাদের জেনেটিক ক্যারেক্টার্স বা হেরিডিটি ক্যারেক্টারটাকে তার প্যারেন্টাল থেকে অফস্প্রিং এ নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে, তখন তার আরএনএটাকে অবভিয়াসলি আমরা বলবো জেনেটিক আরএনএ। যেমন তোমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছ, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, যেটাকে আমরা টিএমভি বলি, এইচআইভি ভাইরাস। ঠিক আছে, যদিও এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে নর্মালি তোমরা জানো এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই নর্মালি তার জেনেটিক মেটেরিয়াল থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, বাট প্রয়োজন পড়লে সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিন্তু কনভার্ট করতে পারে। এই ক্যারেক্টারের জন্য এটাকে আমরা কি বলি রেট্রো ভাইরাস বলি। কি বলি গো? রেট্রো ভাইরাস আমরা বলি, কারণ এটা প্রয়োজনের সাপেক্ষে কিন্তু ডিএনএ আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে যদি তোমাদের প্রশ্ন আসে যে জেনেটিক মেটেরিয়াল হবে এইচআইভি ভাইরাস, তাহলে কিন্তু উত্তর হবে কি কি উত্তর হবে? আরএনএ। হ্যাঁ, আরএনএ বললে বাবা শূন্য পাবে, আরএনএ বললে হবে না, তোমাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বলতে হবে। ঠিক আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কিন্তু তার জেনেটিক মেটেরিয়াল হিসেবে থাকে। আরো রয়েছে দেখো উদাহরণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস। ঠিক আছে, এগুলো সমস্ত কিন্তু এদের জেনেটিক আরএনএ হিসাবে আমরা দেখতে পাই। নন জেনেটিক আরএনএ কি? অবভিয়াসলি স্যার এর একটা প্রশ্ন অপোজিট ছিল, বলো বলো। অ্যাডিনো ভাইরাস বলে একটা টার্ম আছে না, অ্যাডিনো ভাইরাস এডিনো ভাইরাস, হ্যাঁ এডিনো ভাইরাস। কাকে বলে, ওটা কাকে বলে? এডিনো ভাইরাস কাকে বলে না, তার জেনেটিক মেটেরিয়াল জানতে চাইছো? অ্যাডিনো ভাইরাসটা কাকে, যেরকম রেট্রো ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাসকে রেট্রো ভাইরাস, সেরকম এডিনো ভাইরাসটা কাকে বলে? এডিনো ভাইরাস বলতে হচ্ছে কি এটা কোন ডিজিজ তৈরি করে, নাকি এটা হচ্ছে কি তোমার তার জেনেটিক মেটেরিয়াল চাইছো, নাকি তার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানতে চাইছো? আর তার সম্বন্ধে অনলাইনে একটা বলে দিন যে এটাই। আচ্ছা, এডিনো ভাইরাসটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি এডিনো ভাইরাস এটা হচ্ছে কি তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যুক্ত ভাইরাস। ঠিক আছে, এর হচ্ছে কি তোমার যে জেনেটিক মেটেরিয়াল থাকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এটা মেনলি হচ্ছে কি তোমার এর স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে এরা নন এনভেলাপ থাকে। ঠিক আছে, কোনো এনভেলাপ থাকবে না, এবং এটা হচ্ছে তোমার নিউক্লিও ক্যাপসিড কন্টেনিং একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এটা মেনলি হচ্ছে কি তোমার 1953 দিকে এটাকে ডিসকভার করা গেছে। ঠিক আছে, এই ক্যারেক্টারগুলো মনে রাখবে। মেনলি তোমাকে জানতে হবে যে এটা হচ্ছে কি তোমার মেনলি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস হিসাবে কাজ করে। কি বলা বুঝতে পারলে? এবং এরা এরা মূলত হচ্ছে কি তোমরা মনে রাখবে যে বিভিন্ন প্রকার রেসপিরেটরি যে তোমার ইলনেস গুলো হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি করে থাকে। ঠিক আছে, কমন কোল্ড থেকে কনজাংটিভাইটিস এই সমস্ত সিমটমস গুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে নিউমোনিয়া লাইক যে তোমার হচ্ছে সিমটমস গুলো এই এডিনো ভাইরাস করে থাকে। চলো এবার হচ্ছে নন জেনেটিক আরএনএ কাকে বলছে না, যে সমস্ত আরএনএ গুলো যারা জেনেটিক ক্যারেক্টার গুলোকে বহন করবে না, তারা কি করবে না, তারা হচ্ছে প্রোটিন সিনথেসিসের সঙ্গে তারা কিন্তু রিলেটেড থাকবে।
ঠিক আছে, তো তাদেরকেই আমরা কি বলি, নন জেনেটিক আরএনএ। তো এই নন জেনেটিক আরএনএ কে দেখো মেজরলি 3টি ক্লাসে ভাগ করা হয়, মেজরলি। ঠিক আছে, একটা তোমরা সবাই জানো এমআরএনএ, যেটাকে আমরা মেসেঞ্জার আরএনএ বলি। একটা দেখো আরআরএনএ, যেটাকে আমরা রাইবোজোমাল আরএনএ বলি, এবং আরেকটা রয়েছে টিআরএনএ, যেটাকে আমরা ট্রান্সফার আরএনএ বলে থাকি। এবার আমরা দেখবো যে এদের স্ট্রাকচার গুলো কেমন। প্রথম আমরা আলোচনা করব দেখো এই এমআরএনএ সম্বন্ধে। তো দেখো এই এমআরএনএ মেনলি হচ্ছে কি 5 প্রাইম থেকে স্টার্ট হয় এবং 3 প্রাইম দিয়ে শেষ হয়, এবং তার মাঝখানে আমরা বিভিন্ন প্রকার কোডিং নন কোডিং রিজন আমরা দেখতে পাই। ঠিক আছে, বিস্তারিত আমি নিচে আলোচনা করছি। তারপর দেখতে পাবো আমরা আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। এর কোনো স্পেসিফিক কোনো আকার থাকে না, এটা মূলত হচ্ছে কি রাইবোজোমের সঙ্গে এটা কন্ডিশনে থাকে। আর যেটা টিআরএনএ সেটাকে আমরা ট্রান্সফার আরএনএ বলি। কেন না ডিউরিং ট্রান্সলেশন এটা কি করছে না সাইটোপ্লাজম থেকে মানে অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করে নিউক্লিয়াসের মধ্যে নিয়ে যায়। তো এর জন্য এটা হচ্ছে কি তোমার স্ট্রাকচারটা কেমন হয়, ক্লোভার লিফের মতন, ক্লোভার একটা গাছ তার পাতার মতন দেখতে হয়, আর বা কিংবা হচ্ছে কি এল শেপের দেখতে হয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি তোমরা মনে রাখবে। এবার দেখো আমরা এখানে বলছি যে লাইক ডিএনএ, আরএনএ যে লং পলিমার কনসিস্টিং অফ নিউক্লিওটাইডস, মানে ডিএনএ এর মতন আরএনএও কিন্তু একটা লং পলিমার। দেখো প্রথম কথা হচ্ছে কি আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড একটা হেলিক্স তৈরি করে, সেই সঙ্গে দেখো দ্য স্ট্যান্ড হ্যাজ 5 প্রাইম এন্ড উইথ ফসফেট গ্রুপস এন্ড 3 প্রাইম এন্ড উইথ হাইড্রোক্সিল গ্রুপস। ঠিক আছে, তাহলে 5 প্রাইমে থাকবে কে, মানে একটু আগে যেটা আমরা বলছিলাম যে 5 প্রাইম দিয়ে শুরু হবে, সেটা এমআরএনএ, টিআরএনএ বা আরআরএনএ সবার ক্ষেত্রে কিন্তু 5 প্রাইম দিয়ে শুরু হবে, 3 প্রাইম দিয়ে শেষ হবে। এবং এই 5 প্রাইমে কি থাকবে, ফসফেট গ্রুপস থাকবে, আর 3 প্রাইমে হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, এটা ফসফেট গ্রুপ থাকবে, এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আচ্ছা, এবং তার পাশাপাশি হচ্ছে কি এটা যেটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট নিয়ে তৈরি হবে তার নাম কি, রাইবোনিউক্লিওটাইডস। এবং রাইবোনিউক্লিওটাইডস আর লিঙ্ক টুগেদার বাই 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডস। বুঝতে পারলে, মানে একটা হচ্ছে কি তোমার রাইবোনিউক্লিওটাইড আর একটা রাইবোনিউক্লিওটাইড পরস্পর হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, অনেকটা এরকম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ফাঁকা জায়গা খুঁজে তোমাদেরকে করতে হবে, না এই জায়গাটা লিখে দিচ্ছি। দেখো ধরো একটা তোমার হচ্ছে কি ধরো রাইবোজ সুগার, তার সঙ্গে ফসফেট থাকছে, আবার সুগার থাকছে, আবার ফসফেট থাকছে, আবার সুগার থাকছে। তাহলে এখানে হচ্ছে কি যদি অ্যাডেনিন থাকে, তার সঙ্গে এখানে ধরো ইউরাসিল থাকলো, এখানে হচ্ছে কি গুয়ানিন থাকলো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এই তিনটে মিলে সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বিস মিলে এটা হচ্ছে কি তোমার একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, আবার এটা একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, এটা একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এবার এই দুটো নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ড, এইটাকে আমরা কি বলছি, তোমার হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড ফরমেশনের মাধ্যমে এরা পরস্পর যুক্ত হচ্ছে। তো এই কথাটাই এখানে বলেছে, দেখো যে একটা আরএনএ আর একটা আরএনএর সঙ্গে, মানে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সঙ্গে এই দেখতে পাচ্ছ 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে যুক্ত যাচ্ছে। কেন আমরা 3 প্রাইম টু 5 প্রাইম বললাম, তার লজিকও আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সুগার যেটা আমরা এখানে আঁকছিলাম, এই সুগারের তো হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি 5 প্রাইমের যে ফসফেট সেটা মুক্ত থাকবে, আর অবভিয়াসলি তাহলে এই সুগারে যে 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত রয়েছে, এই জন্য এটাকে আমরা 3 টু 5 বলছি আমরা, কারণ এই নিউক্লিওটাইডের এখানে 5 এর সঙ্গে যুক্ত হয়েছে, এই জন্য আমরা 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড বলছি। এবং এখানে যে শুরু হচ্ছে 5 প্রাইম মুক্ত, মানে অবভিয়াসলি এই সুগারের হচ্ছে কি 3 প্রাইমটা মুক্ত থাকবে, এই জন্য একটা আরএনএ শুরু হচ্ছে কত, 5 প্রাইম থেকে 3 প্রাইমে। ঠিক আছে, 5 প্রাইম দিয়ে শুরু হচ্ছে, 3 প্রাইমে শেষ হচ্ছে। 5 প্রাইমে থাকবে ফসফেট গ্রুপ, আর এখানে 3 প্রাইমে থাকবে হাইড্রোক্সিল গ্রুপ। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো এবারে দেখো যেটা বলছিলাম আমরা, তো এখানে আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, নাইট্রোজেন বেসের যে কম্পোনেন্ট গুলো রয়েছে তার মধ্যে অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন আমরা দেখতে পাবো। এবার দেখো the difference in the structure of RNA from that of the DNA includes, কি কি ডিফারেন্স আমরা দেখতে পাই। প্রথম কথা হচ্ছে কি যেটা আরএনএ তে আমরা দেখতে পাই অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, সেটা ডিএনএ এর ক্ষেত্রে থাকবে কি না তোমার থাইমিন থাকবে ইউরাসিলের বদলে। এই জন্য বলছে দেখো থাইমিন যেটা থাকবে ডিএনএ এর ক্ষেত্রে, সেটা ইউরাসিল থাকে আরএনএ এর ক্ষেত্রে। তার পাশাপাশি আর কি রয়েছে দেখো,
যেমন দ্য সুগার ইন আরএনএ ইজ রাইবোজ সুগার, যেটা হচ্ছে কি ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার। এবং আরেকটা কি জিনিস মনে রাখবে না, করেসপন্ডিং রাইবোনিউক্লিওসাইডস আর এডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন এবং ইউরিডিন। সেটা যদি আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখি তখন সেটা আলাদা হয়ে যাবে কি এডিনোসিন 5 ট্রাইফসফেট, গুয়ানোসিন 5 ট্রাইফসফেট, হ্যাঁ, সাইটিডিন 5 ট্রাইফসফেট। এবং তোমার হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার এজ এ নিউক্লিওটাইড হিসাবে থাকবে। কিন্তু যদি হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি ডিএনএ এর ক্ষেত্রে দেখি তখন তার সামনে গুলো শুধু চলে আসবে কি ডিঅক্সি ফরমেশনে। ঠিক আছে, তো এইগুলোকে আমরা হচ্ছে কি ডিএনএ এর সঙ্গে আরএনএ কে ডিস্টিংগুইশ করতে পারি বা পার্থক্য আমরা করতে পারি। এবার যেটা আমরা আলোচনা করব যে মেসেঞ্জার আরএনএ বা আরএনএ স্ট্রাকচারটা কেমন হয়। ঠিক আছে, তো দেখো মেসেঞ্জার আরএনএ, এই আরএনএটাকে প্রথম যে ডিসকভার করেন তার নাম কি ভলকিন। ঠিক আছে, ভলকিন বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই এমআরএনএ বলে তিনি হচ্ছে কি মানে প্রথম ডিসকভার করেন। ইন দ্য টার্ম এমআরএনএ ওয়াজ কয়েন্ড বাই জ্যাকব এন্ড মোনার্ড। ঠিক আছে, জ্যাকব মোনার্ডের নাম তোমরা সবাই শুনেছো। এদের আরো একটা ডিসকভার রয়েছে, তোমরা বলতে পারবে সেই ডিসকভারিটা কি? ওপেরন স্যার, ওপেরন, ল্যাক ওপেরন। ল্যাকোপেরন। হ্যাঁ, মানে জিন রেগুলেশনের ক্ষেত্রে যে অপেরন মডেল রয়েছে এটা 1940 দিকে এরা কিন্তু এস্টাবলিশ করেছে, তাই না? তো তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এমআরএনএ টার্মটাকে ইন্ট্রোডিউস করেছে এরা। আর আরএনএ এমআরএনএ প্রথমে ডিসকভার করেছেন কে? ভলকিন। এবার একটা যদি এমআরএনএ এর আমরা স্ট্রাকচার দেখি তাহলে কি দেখতে পাবো, আমি একটু বড় করে নিচ্ছি। দেখো প্রথমে শুরু হচ্ছে, দেখো 5 প্রাইমে কেপ থাকে, এটা হচ্ছে মিথাইলেটেড কেপ, মিথাইলেটেড কেপ থাকবে। এবং 3 প্রাইমে অসংখ্য হচ্ছে কি তোমার এডেনিন থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি? পলি এডেনিন চেন। তার পাশাপাশি দেখো এখানে যখন হচ্ছে কি তোমার 5 প্রাইম কেপের পরে তোমার হচ্ছে কি লিডার সিকোয়েন্স কিছু থাকে, তারপরেই দেখো এই জায়গাটায় ঠিক আছে কি থাকবে না ইনিশিয়েটর কোডন, বা এটাকে আমরা বলতে পারি স্টার্ট কোডন, যেটার নাম হচ্ছে তোমরা একটু আগেই দেখলে AUG। ঠিক আছে, AUG। আচ্ছা, তার পাশাপাশি দেখো এর পরে হচ্ছে দেখো কোডিং রিজিয়ন থাকে, এখানে মাল্টিপল কোডন থাকতে পারে। ঠিক আছে, কোডিং রিজিয়ন মানে এখানে অনেকগুলো কোডন থাকবে। কোডন কি জিনিস তোমরা নিশ্চয়ই সবাই জানো। কোডন মানে হচ্ছে কি তোমার 3টে নিউক্লিওটাইড নিয়ে গঠিত নিউক্লিওটাইড, বা তোমরা 3টে N2 বেসও বলতে পারো, নিয়ে গঠিত অংশকে আমরা কি বলি? কোডন। এই কোডন গুলো স্পেসিফিক তোমার অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। তো এখানে মাল্টিপল কোডন থাকবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা কি দেখতে পাই না তোমার হচ্ছে কি টার্মিনেটর কোডন থাকবে, বা এটাকে আমরা স্টপ কোডনও বলতে পারি, স্টপ কোডনও থাকবে। এবারে স্টপ কোডন বেসিক্যালি 3 প্রকার হয়, তোমরা সবাই জানো, UAA, UAG, UGA। যাই হোক, আমি কেন লিখতে পারছি না, এটা থাকবে কি UAA, UAG আর হচ্ছে UGA। এই 3 প্রকারের হচ্ছে কি তোমার স্টপ কোডন থাকবে। তারপর দেখতে পাচ্ছ এখানে নন কোডিং রিজিয়ন থাকবে, আর তারপর হচ্ছে পলিএটেন থাকবে। কেউ কেউ বলবে যে এই যে লিডার সিকোয়েন্সটাকে আমরা অনেকে নন কোডিং রিজিয়ন 1 বলি, আর নন কোডিং রিজিয়ন যেটা পরে থাকবে এটাকে নন NCR2 আমরা বলে থাকি। তাহলে এটা মিলিয়ে হচ্ছে কি একটা এমআরএনএ ফরমেশন হচ্ছে। এবার দেখো আমরা এই এমআরএনএ এর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখবো, কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। দেখো, তো প্রথম কথা হচ্ছে দেখো এটা একটা লিনিয়ার সিঙ্গেল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইড চেন। এই বিষয়ে কোনো হচ্ছে কি তোমার ডাউট নেই। এনসিআরটাই কি ইন্ট্রন হবে? হ্যাঁ, মানে এগুলোতে হচ্ছে কি নন ফাংশনাল কিছু হচ্ছে কি তোমার কোডন থাকবে আর কি, যারা ফাংশন করতে পারে না, তো সেগুলোকে আমরা ইন্ট্রন হিসাবে বলতে পারি। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইড চেন, এবং এটা দেখতে পাচ্ছ যে 3 to 5% অফ দ্য টোটাল আরএনএ কন্টেন্ট। তাহলে নিশ্চয়ই এটা মেজর টাইপস অফ আরএনএ নয়। যদি মেজর হতো তাহলে নিশ্চয়ই 3 to 5% থাকতো না, আরো অ্যাবান্ডেন্ট থাকতো। এবং এখানে প্রায় দেখতে পাচ্ছ যে 900 থেকে 1500 নিউক্লিওটাইড রয়েছে। আচ্ছা, যারা বাংলা মিডিয়ামে রয়েছে তোমরা কি আমার কথাগুলো সব বুঝতে পারছো তো, না ইংলিশে পড়ানোর জন্য তোমাদের সমস্যা হচ্ছে? বলতে পারো। যারা বেঙ্গলি মিডিয়াম রয়েছে ইংলিশেই মানে ঠিক আছে তো, এগুলোকে না তোমার এগুলো সিম্পল ভাষায় লেখা রয়েছে এবং আমি সম্পূর্ণটাই বাংলা করেই বলছি। ঠিক আছে, এইভাবেই পড়তে হবে। ঠিক আছে, হয়তো একটু অসুবিধা হচ্ছে, হলে কিন্তু বলবে।
ঠিক আছে, আমরা এইভাবেই হচ্ছে ডিসকাস করে করে পড়বো। দেখো তাহলে কি বললাম, যে একটা এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড পলিনিউক্লিওটাইডের একটা শৃঙ্খল, যেটা 3 থেকে 5% হচ্ছে কি তোমার হচ্ছে কি টোটাল আরএনএ কন্টেন্টের মধ্যে এরা পার্টিসিপেট করছে। 900 থেকে 1500টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে, এবং এদের যেটা মূল কাজ দেখো, ব্লুপ্রিন্ট ও জেনেটিক মেসেজ ফর প্রোটিন সিনথেসিস। মানে এই যে এমআরএনএ তে যে যে কোডিং থাকে না, কোডন গুলো থাকে কোডিং রিজিয়নে, তাদের উপর ডিপেন্ড করে প্রোটিন সিনথেসিসের পুরো চেনটাই তৈরি হবে। যেমন করে কোডন থাকবে তেমন তেমন করে প্রোটিন সিনথেসিস হবে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স গুলো তেমন ভাবেই তৈরি হবে। এবং এখানে কোনোভাবেই কোনো বেস পেয়ারিং আমরা দেখতে পাবো না। এই যে দেখতে পাচ্ছ যে কোডন গুলো বা নাইট্রোজেন বেস গুলো বা নিউক্লিওটাইড গুলো যে পরপর রয়েছে, এরা কোনোভাবেই বেস পেয়ার করে না, মানে কোনোভাবেই তারা কমপ্লিমেন্টেশন করে না, তারা সিঙ্গেল ভাবেই সিকোয়েন্স তৈরি করে থাকে। এবার দেখো ইউক্যারিওটিকের এমআরএনএ এর ক্ষেত্রে has a cave structure at 5 prime and which is 7 methyl guanosine nucleotide, এবং যেটা হচ্ছে প্রোক্যারিওটিকের আরএনএ এর ক্ষেত্রে এই কেপটা কিন্তু অ্যাবসেন্ট থাকে। তাহলে দেখো, তাহলে এই যে 5 প্রাইমে কেপ বলছিলাম আমি, মিথাইলেটেড কেপ বলছিলাম তখন লেখার সময় এখানে লিখেছিলাম দেখো, তো সেটা কিন্তু আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, ইউক্যারিওটিকের এমআরএনএ এর ক্ষেত্রে, এবং তার যেটা থাকে সেটা 7 মিথাইল গুয়ানোসিন নিউক্লিওটাইড হিসাবে প্রেজেন্স থাকবে, যেটা কিন্তু প্রোক্যারিওটিকের আরএনএ এর ক্ষেত্রে কেপ থাকবে না। তো সেখানে অবভিয়াসলি এই 7 মিথাইল গুয়ানোসিন নিউক্লিওটাইডের থাকার কোনো প্রশ্নই উঠছে না। এবার আমরা দেখবো স্ট্রাকচার। অলরেডি আমরা স্ট্রাকচার পড়লাম, তাও আমরা আরেকটু হচ্ছে কি লেখার সঙ্গে তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 900 থেকে 1500টা নিউক্লিওটাইড থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমরা 5 প্রাইম এন্ড থাকবে, এই যে বললাম 7 মিথাইল গুয়ানোসিন নিউক্লিওটাইড। তারপরে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ নন কোডিং রিজিয়ন, যেটাকে আমরা তোমার লেডার সিকোয়েন্স আমরা বলি। তারপরে থাকবে ইনিশিয়েশন কোডন ইউজি। তারপরে হচ্ছে কি তোমার কোডিং বা সেন্সিবল রিজিয়ন থাকছে। নেক্সট থাকছে হচ্ছে কি তোমার টার্মিনেটর কোডন, যেটা আছে ইউএএ, ইউএজি, ইউজিএ। তো তারপরে থাকছে হচ্ছে কি নন কোডিং রিজিয়ন 2, এবং লাস্টে থাকছে পলিএটেল। ঠিক আছে, যেটা আমরা ছবিতে দেখলাম সেই একই জিনিসই এখানে বলা রয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ যে এই যে পলিএটেল বা পলিএডেনিন টেল, ঠিক আছে, এই যে পলি এডিনাইলেট টেল which is from 3 prime end of the mRNA present in eukaryotic mRNA but absent in the prokaryotic mRNA। তাহলে এই যে পলিএটেল বা এডিনাইলেট টেল, এটা শুধুমাত্র আমরা ইউক্যারিওটিকে দেখতে পাবো, কিন্তু এটা প্রোক্যারিওটিকে কিন্তু আমরা দেখতে পাই না। ফাংশন কি করে অলরেডি তোমরা বুঝে গেছো, যে যখন হচ্ছে কি তোমার ট্রান্সলেশন হয় বা প্রোটিন সিনথেসিস হয়, তখন এ কি করছে না, তার তোমার হচ্ছে বার্তা বা তার সংকেত বা তার ইনফরমেশন ক্যারি করছে, এটাই হচ্ছে কি তার কাজ। বুঝতে পেরেছো? চলো এবার আমরা চলে যাব কি টিআরএনএ তে। আচ্ছা, আমি একটু জাস্ট ফার্স্ট বলে যাচ্ছি, কিছু করার নেই, কারণ আমাদেরকে টাইমে মানে ক্লাস কমপ্লিট করতে হবে। সমস্যা হলে কিন্তু বলুন, ঠিক আছে? চলো, তো এবার হচ্ছে কি দেখতে পাচ্ছ যে টিআরএনএ নাম সবাই তোমরা শুনেছো, যার নাম হচ্ছে কি তোমার ট্রান্সফার আরএনএ। তো এই ট্রান্সফার আরএনএ এর কথার অর্থ কি না, এটা যখন হচ্ছে কি তোমার ট্রান্সলেশন হয়, ও কি করছে না, মানে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে, এবং দেখতে পাচ্ছ এটা 3 to 15% টোটাল আরএনএ কন্টেন্টে প্রেজেন্স থাকবে। তাহলে এটাও নট অ্যাবান্ডেন্ট, তাই না? কারণ তো 3 থেকে 15% যদি টোটাল আরএনএ এর উপর এরা থাকে, তাহলে এরা তো অ্যাবান্ডেন্ট বলতে পারবো না, তাই না? এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে প্রায় 80টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে। এবং এখানে হচ্ছে কি অনেক সময় আমরা যেমন এমআরএনএ ক্ষেত্রে দেখলাম যে তারা কোনো সময় ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে না, এরা কিন্তু দেখো ডাবল স্ট্যান্ডার্ড কিছু রিজিয়ন আমরা দেখতে পাই। দেখো এই জন্য বলছে টিআরএনএ folded itself to produce double stranded regions। আচ্ছা, the folded regions have the base pairing, যেমন হচ্ছে কি এ এর সঙ্গে হচ্ছে কি ইউ কমপ্লিমেন্টেশন করবে এবং সির সঙ্গে জি করবে। মানে যে জায়গাগুলোতে তারা হচ্ছে কি ফোল্ডেড কন্ডিশনে থাকবে, তখন সেখানে কিন্তু এ সর্বদা ইউ এর সঙ্গে বেস পেয়ার করবে এবং সি সর্বদা জি এর সঙ্গে বেস পেয়ার করবে। আচ্ছা, এটাকে বলছে অনেক সময় আমরা বলি যে সলিবল আরএনএ বলা হয়, ওর অ্যাডাপ্টার আরএনএও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো নামও আমরা টিআরএনএ এর মানে অল্টারনেটিভ নাম হিসাবে আমরা দেখে থাকি। এবার দেখতে পাচ্ছ যে রবার্ট হলি বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই ক্লোভার লিভ মডেল হিসাবে টিআরএনএটাকে তার হচ্ছে কি তোমার থিসিসে তিনি হচ্ছে কি উল্লেখ করলেন যে এটা একটা ক্লোভার লিভ লাইক স্ট্রাকচার। রবার্ট হলি তিনি এটাকে বললেন।
আচ্ছা, এবং পরবর্তীকালে দেখো বলছে যে দ্য ফোল্ডেড টিআরএনএ এপিয়ার লাইক এ ক্লোভার লিফ। ক্লোভার মানে হচ্ছে কি যে ট্রাইফোলিয়াম, এটা তোমার প্লান্টের নাম। তো ট্রাইফোলিয়াম বা ক্লোভার লিফ লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাই। এবার আমরা ডিটেলস ওর স্ট্রাকচারটাকে ছবির মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। একটু হেজি হচ্ছে, বাট তোমরা আশা করি বুঝতে পারছো, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে 5 প্রাইম এন্ডটা শুরু হয়েছে এবং শেষ হচ্ছে কিন্তু দেখো 3 প্রাইম এন্ড, ঠিক আছে? তাহলে 5 প্রাইম থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 3 প্রাইমে। এখানে দেখতে পাচ্ছ যে এই 5 প্রাইম থেকে শুরু হওয়ার পরে এখানে একটা লুপ তৈরি করছে, এটাকে লুপ 1 বলা হয়। এখানে একটা লুপ তৈরি করছে, এটাকে লুপ 2 বলা হয়। এখানে একটা লুপ তৈরি করে এটাকে লুপ 3 বলা হয়। এটাকে হচ্ছে লুপ 4 বলা হয়। এটা মাথায় রাখবে। তাহলে 4টি লুপ টোটাল তৈরি করেছে, এবং আমাদেরকে এই যে 1-2 সিকোয়েন্সটা করলাম সর্বদা মাথায় রাখবে 5 প্রাইম থেকে শুরু করতে হবে, কারণ আমরা বলছি সবসময়। স্যার, হ্যাঁ, ওই ভ্যারিয়েবলটা মনে হচ্ছে 4 হবে, আর ওই সিউডো ইউরিডিনটা হচ্ছে আর্মটা হচ্ছে 3 হবে। কেন? এটা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, চারটা হচ্ছে কি লুপ থাকবে। দেখো, এবারে এই যে তোমার দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে লুপটা তৈরি করেছে, এটাকে আমরা কি বলি? DHU আর্ম আমরা বলি, বা ডাই হাইড্রো ইউরিডিন আর্ম আমরা এখানে বলে থাকি। এবং যেটা এই যে লুপ হচ্ছে কি 2 তৈরি করেছে, এটাকে আমরা এন্টিকোডন লুপ বলি। এই এন্টিকোডন বলার অর্থ কি ভালো করে শুনে নাও। মানে যে এমআরএনএ তে, ঠিক আছে, তোমার হচ্ছে কি ধরো AUG যেটা বলছিলাম আমি, যদি এখানে স্টার্ট কোডন হিসাবে থাকে, তার এগেনস্টে কিন্তু এখানে এন্টিকোডন থাকবে। এরকম আমরা বলছিলাম, যদি AUG যদি কোডন হয়, তার এন্টিকোডন হিসাবে এখানে কি থাকবে? এর বদলে ইউ আসবে, ইউর বদলে এ আসবে, এবং জি এর বদলে সি আসবে। তাহলে এটাকে তখন আমরা এন্টিকোডন বলছি। এবং দেখতে পাচ্ছ যে 3 নম্বর যে পজিশনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলছি? ভেরিয়েবল আর। এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাদেরকে, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে প্রায় 20 টাইপসের টিআরএনএ আমরা দেখতে পাই। প্রায় 20 টাইপসের। কেন না, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে প্রায় হচ্ছে কি 20 টাইপসের হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। তো এই কারণে দেখতে পাচ্ছ যে 20 টাইপস এমআরএনএ এর জন্য, মানে অ্যামাইনো অ্যাসিডের জন্য 20 টাইপসের টিআরএনএ থাকবে। তাহলে এই যে 20 টাইপসের ক্ষেত্রে সবারই কিন্তু একই স্ট্রাকচার, শুধুমাত্র এই ভেরিয়েবল আর্মের জন্যই আমরা কিন্তু 20 টাইপসের টিআরএনএ কিন্তু আমরা দেখতে পাই। বাকি দেখতে পাচ্ছ যে 5 প্রাইম থেকে শুরু করে লুপ 1, লুপ 2, লুপ 3 বা লুপ 4, এখানে 3 প্রাইম এন্ড, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম। শুধুমাত্র হচ্ছে কি এই ভেরিয়েবল আর্মের জন্য আমরা 20 টাইপসের টিআরএনএ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেমন? এবার দেখতে পাচ্ছ যে এখানে লুপ 4, এটাকে বলা আছে টি-সাই-সি আর্ম। এটা সিউডো ইউরিডিন আর্ম আমরা বলে থাকি। আর তারপরে যেটা হচ্ছে কি তোমার 3 প্রাইমে, এটা একটা স্পেশাল ফাংশন রয়েছে। অ্যাকচুয়ালি এখানে কি হয় না, এ তো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে যায়, তো এই 3 প্রাইমে অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করতে পারে বলে এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট আমরা বলে থাকি। এবং এখানে যে সিকোয়েন্সটা থাকে সেটা হচ্ছে কি CCA হিসাবে থাকবে। CCA সিকোয়েন্স হিসাবে আমরা এখানে দেখতে পাই। এটা এইটা কনজার্ভ সিকোয়েন্স, সবার ক্ষেত্রেই কনফার্ম থাকে, এটা মনে রাখবে। CCA সিকোয়েন্স হিসাবে আমরা দেখতে পাই। তো এই গঠনটাকে আমরা টিআরএন এর গঠন হিসাবে করে থাকি। তো যা যা জিনিস বলা হলো সেইগুলো সম্বন্ধে এখানে তার ফিচার্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো এন্ড থাকবে, 3 প্রাইম এবং 5 প্রাইম। 3 প্রাইম এন্ডে হচ্ছে দেখো CCA সিকোয়েন্স থাকবে, 5 প্রাইমে থাকছে কি UGA, তোমার হচ্ছে কি GUA নিউক্লিওটাইড থাকছে। তারপরে হচ্ছে কি এখানে 4 আর্ম দেখতে পাচ্ছ। 4টা আর্মের মধ্যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি DHU, তারপর হচ্ছে এন্টিকোডন, তারপর হচ্ছে কি ভেরিয়েবল লুপ, এবং 4 নম্বর হচ্ছে কি তোমার টি-সাই-সি লুপ। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার হচ্ছে কি যেখানে হচ্ছে কি তোমার CCA থাকে, সেখানে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড হয়। ইট কনসিস্ট অফ 3 আনপেয়ার্ড এবং 7 পেয়ার্ড নাইট্রোজেন বেসেস। ঠিক আছে? ওই জায়গাটাই যেখানে CCA থাকে, যেখানে অ্যামাইনো অ্যাসিড গিয়ে যুক্ত হয়, সেখানে 3টে হচ্ছে কি আনপেয়ার্ড এবং 7টা পেয়ার্ড নাইট্রোজেন বেসেস থাকবে। আর যেটা DHU, সেটার সম্বন্ধেও কিছুটা মনে রাখবে তোমরা। সেখানে 4টি পেয়ার্ড এবং 10টি আনপেয়ার্ড হচ্ছে কি নাইট্রোজেন বেসেস থাকবে। পেয়ার আর আনপেয়ার মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এই যে কমপ্লিমেন্টারি কথা বলা হচ্ছিল, কারণ কিছু কিছু হচ্ছে কি তোমার পজিশনে টিআরএন এর ক্ষেত্রে মানে পেয়ারে থাকে নাইট্রোজেন বেস গুলো,
আর যদি তারা সিঙ্গেল থাকে তখন তাকে আনপেয়ার বলছি আমরা। আচ্ছা, তার পাশাপাশি ঠিক কিভাবে টি সাইসি এর ক্ষেত্রে হচ্ছে কি 5টি পেয়ার 4টি আনপেয়ার সিকোয়েন্স থাকবে। আর এটা বলছে দেখো এই এর ফাংশনটা কি টি সাইসি এর ক্ষেত্রে বলছে ডিউরিং প্রোটিন সিনথেসিস এটা রাইবোজোমকে হচ্ছে কি অ্যাটাচমেন্টে সাহায্য করছে। ঠিক আছে, রাইবোজোমের অ্যাটাচমেন্টে সাহায্য করছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যেটাকে আমরা এন্টিকোডন বলছিলাম না, তার আরেকটা নাম তোমরা মনে রাখবে নোডক, NODOC। অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, তখন তোমরা তো যদি এটা না বলা হয় তাহলে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে যেটা এন্টিকোডন সেটাকে আমরা নোডক বলি। তো এটা বলছে ইট ইজ কমপ্লিমেন্টারি টু কোডন অন এমআরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার এমআরএনএ এর যে কোডন থাকবে তার কমপ্লিমেন্টারি তোমার হচ্ছে কি কোডন হিসাবে আমরা এখানে এই এন্টিকোডনে দেখতে পাবো। ফাংশন তো অবভিয়াসলি তোমরা দেখতে পেলে যে যখন ট্রান্সলেশন হচ্ছে তখন হচ্ছে কি তোমার বা প্রোটিন সিনথেসিস হচ্ছে স্পেসিফিক তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকর্ডিং টু এন্টিকোডন বা কোডন এই দুটোর মধ্যে কমপ্লিমেন্টেশনের উপর ভিত্তি করে কি করছে না তোমার অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে তার ফাংশন। চলো এবার আমরা চলে যাব কি আরআরএনএ। চলো তো আমরা এবার হচ্ছে কি আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ নিয়ে স্টাডি করব। দেখো রাইবোজোমাল আরএনএ ক্ষেত্রে এটা হচ্ছে 5 প্রাইম, এটা 3 প্রাইম। এরাও কিন্তু দেখো কমপ্লিমেন্টারি করছে এবং কার সঙ্গে কি করছে দেখো জি এর সঙ্গে সি আর হচ্ছে কি তোমার তোমার দেখতে পাচ্ছ যে জি এর সঙ্গে সি এবং ইউ এর সঙ্গে হচ্ছে কি এ এইভাবে কমপ্লিমেন্টারিটা করছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে দেখো ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্টলি তোমার বা লার্জলি ওকারিং আরএনএ ইন দ্য সেল। প্রায় দেখতে পাচ্ছ 80%। বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ ইন দ্য সেল, তাহলে তোমরা কি বলবে আরআরএনএ। কারণ প্রায় 80% হচ্ছে কি আরএনএ, সেটা কি না তোমার হচ্ছে কি এই তোমার হচ্ছে কি আরআরএনএ যেটা আমরা সেলের মধ্যে দেখতে পাই। আচ্ছা, সেই সঙ্গে বলছে দেখো ইট ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ দ্য রাইবোজোম, ইট হ্যাজ মেনি ফোল্ডেড রিজিয়ন। ফোল্ডেড রিজিয়ন গুলোর মধ্যে দেখো এ এর সঙ্গে ইউ এবং জি সি এর সঙ্গে জি, এবং এরা কি করবে কমপ্লিমেন্টারি করবে। একটা আরআরএন এর ক্ষেত্রে আমরা 120 থেকে 4500টি হচ্ছে নিউক্লিওটাইড কিন্তু নিয়ে গঠিত হতে দেখতে পাই। আর এটাকে আমরা মেনলি বলে থাকি কি যেটা স্ট্রাকচারাল আরএনএ আমরা বলে থাকি। ঠিক আছে, এটাকে অল্টারনেটিভ নাম হিসাবে মনে রাখবে যেটা একটা স্ট্রাকচারাল আরএনএ। চলো এবার দেখো it is a RNA from the structural component of the ribosome. রাইবোজোমের কম্পোনেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে কাজ করছে। রাইবোজোম কনসিস্ট অফ টু মেজর কম্পোনেন্টস, এটা স্মল রাইবোজোম সাব ইউনিট এবং একটা তোমার থাকবে হুইচ ইজ হেড অফ দ্য আরএনএ, যেটা স্মল সাব ইউনিট যেটা হচ্ছে কি তোমার হেড হিসাবে কাজ করে। লার্জ সাব ইউনিট যেটা দেখো হুইচ জয়েন অ্যামাইনো অ্যাসিড টু ফর্ম এ পলি পেপটাইড হচ্ছে কি চেন। ঠিক আছে, তাহলে যেহেতু হচ্ছে কি রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে তোমরা সবাই জানো, যদি সেটা 80S হয় তাহলে এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে 60S আর 40S হিসাবে থাকবে। আর যদি হচ্ছে কি তোমার 70S প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয় তাহলে সেটা 50S এবং 30S হিসাবে থাকবে। তো এই যে যেটা স্মল সাব ইউনিট সেটা হচ্ছে কি তার হেড হিসাবে কাজ করছে, যেটা লার্জ সাব ইউনিট সেটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং হিসাবে মানে পলিপেপটাইড চেনের হচ্ছে কি তোমার ফরমেশনের জন্য সাহায্য করছে। আর ইচ সাব ইউনিট কম্প্রাইজেস ওয়ান অর মোর রাইবোজোম মলিকুলস অ্যান্ড ভ্যারাইটি অফ রাইবোজোমাল প্রোটিনস। ঠিক আছে, যেটাকে আমরা আর প্রোটিন বা আমরা আর প্রোটিন হিসেবে বলে থাকি। আচ্ছা, এবার বলছে ডিফারেন্ট আরএনএ প্রেজেন্ট ইন দ্য রাইবোজোম ইনক্লুডিং স্মল আরএনএ অ্যান্ড লার্জ আরএনএ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার ডিফারেন্ট আরএনএ কন্ডিশনে থাকবে হুইচ ডিনোট দেয়ার প্রেজেন্স ইন দ্য স্মল অর লার্জ সাব ইউনিট। মানে যেটা স্মল আরএনএ থাকলে তাহলে সেটা হচ্ছে কি আমরা স্মল আরএনএ সাব ইউনিট হিসাবে তো সেটাকে আমরা দেখবো। আর যদি হচ্ছে কি লার্জ আরএনএ থাকে তখন সেটা আমরা লার্জ সাব ইউনিট হিসাবে দেখবো। আর এই আরএনএ গুলো হচ্ছে দেখো কম্বাইন উইথ প্রোটিন ইন দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে হচ্ছে প্রোটিনের সঙ্গে হচ্ছে কম্বাইন করে থাকে যেটা টু ফর্ম দ্য রাইবোজোমস হুইচ অ্যাক্ট ইন দ্য সাইট অফ দ্য প্রোটিন সিনথেসিস। আচ্ছা, চলো এবার হচ্ছে কি তোমার ফাংশন কি করছে। অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার রাইবোজোম, রাইবোজোমের স্ট্রাকচার মেনটেন করছে। প্রোটিন সিনথেসিসের সময় হচ্ছে কি তারা তোমার হচ্ছে কি রাইবোজোমে দুটো সাব ইউনিটকে যুক্ত করে দিচ্ছে। এবার জেনারেল ফাংশন হিসাবে তো আমরা দেখলাম যে আরএনএ গুলো কি করছে, মানে টোটাল আরএনএ হচ্ছে কি এরা অনেক সময় জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করতে পারে। অবভিয়াসলি তখন তারা কি করবে জেনেটিক ইনফরমেশন গুলোকে ক্যারি করবে। আর তার পাশাপাশি যারা হচ্ছে যদি নন জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে তাহলে তিনটে রাইবোজোমে তোমরা ফাংশন বলতে পারবে। আরআরএনএ হচ্ছে কি তোমার মেসেঞ্জার আরএনএ হিসাবে জেনেটিক তোমার ট্রান্সলেশনের জন্য যে
অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স নির্ধারণ করছে, আরআরএনএ গুলো হচ্ছে কি তোমার রাইবোজোম ফর্ম করছে, টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করছে। ঠিক আছে, এই ফাংশন গুলো তোমরা সবাই বলতে পারো। এবার দেখো লাস্টের দিকে আমরা চলে এসেছি। দেখো আরএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। একটু আগেই যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আরএনএ দুভাবে কাজ করতে পারে, জেনেটিক আরএনএ হিসাবে আবার নন জেনেটিক আরএনএ হিসাবে। তো দেখো আরএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করছে এমন আমরা কি করে মানে অলরেডি তো আমরা বলে ফেলেছি, তাই না? এইচআইভি বা টোবাকো মোজাইক ভাইরাস এগুলোর নাম তো আমরা তখন, বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো বলা হচ্ছিল না, কিন্তু সেটা কি করে প্রমাণ করবো যে সেটা হচ্ছে তোমার আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে? তো তার জন্য একটা এক্সপেরিমেন্ট রয়েছে, দেখো ফ্রাঙ্কেল কনরেড এক্সপেরিমেন্ট। ঠিক আছে, দুজন সায়েন্টিস্ট ফ্রাঙ্কেল কনরেড, এরা দুজন 1957-এ টোবাকো মোজাইক ভাইরাসের উপর কাজ করে তারা প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা তোমরা হয়তো পড়েছো কিনা জানি না। তো দেখতে পাচ্ছ এখানে যখন হচ্ছে কি টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাসকে একটা হচ্ছে কি তোমার লিফের মধ্যে ইনফেকশন করানো হচ্ছে। ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে এখানে ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র প্রোটিন সাবইউনিটকে দিতে সেখানে কোনো ইনফেকশন দেখা যাচ্ছে না, শুধুমাত্র হচ্ছে কি তোমার আরএনএটাকে দিতে ইনফেকশন দেখা যাচ্ছে। আবার হচ্ছে কি নন কনস্ট্রাক্টেড ভাইরাস হিসাবে দিলে সেখানে আমরা সরি রিকনস্ট্রাক্টেড ভাইরাস মানে প্রোটিন সাবইউনিট প্লাস হচ্ছে আরএনএ দুটোকে দিতে সেখানে আমরা ইনফেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে কি তোমার আরএনএ এখানে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ না করতো তাহলে কোনোভাবেই শুধুমাত্র যখন আমরা আরএনএ দিতাম সেখানে ইনফেকশন হতো না, তাই না? বা যখন হচ্ছে কি আমরা শুধু প্রোটিন সাবইউনিট দিতাম সেখানে ইনফেকশন হিসাবে কাজ করতো যদি মানে আরএনএ ছাড়া অন্য কিছু যদি এখানে পার্টিসিপেট করতো। কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি মানে টোটাল হচ্ছে কি পার্টিকেলস কে দিতে ইনফেকশন হচ্ছে, শুধু সাবইউনিট প্রোটিন সাবইউনিটকে দিতে ইনফেকশন হচ্ছে না, শুধু আরএনএ দিতে ইনফেকশন হচ্ছে, বা এই প্রোটিন সাবইউনিট এবং আরএনএ দুটোকে একসঙ্গে দিলে সেখানে ইনফেকশন হচ্ছে। তাহলে এই পরীক্ষার দ্বারা দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে কি ফ্রাঙ্কেল এবং কনরেড, তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে যে তোমার হচ্ছে কি যেমন ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে অর্গানিজমস এর ক্ষেত্রে, ঠিক একইভাবে কিছু কিছু অর্গানিজমস এর ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কি দেখতে পাই না তোমার তোমার হচ্ছে কি আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। ঠিক আছে, তো এটা খুব একটা বেশি লাগে না বলে আমি ডিটেলসে আলোচনা করলাম না। এটা হচ্ছে তার এক্সপেরিমেন্ট ছিল। এবার আমরা চলে আসবো কিসে, তোমার হচ্ছে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেই প্রশ্ন উত্তর আমরা সরাসরি ডিসকাস করব। যেগুলো আমরা আজকে পড়লাম সেগুলো থেকেই মেনলি তোমাদেরকে এই কিছু কোশ্চেন রাখা হয়েছে। ঠিক আছে, চলো তো সেটাই আমরা শুরু করছি আজকে। তো দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং, সবাই পার্টিসিপেট করবে, যারা যারা ক্লাস করছো সবাই কিন্তু পার্টিসিপেট করবে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ আরএনএ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন সেল। কি হবে? আরএনএ রাইবোজোমাল আরএনএ। পার্সেন্টেজ কত থাকে? মোস্ট অ্যাবান্ডেন্ট হবে স্যার রাইবোজোমাল আরএনএ। 80%। 80%, একদম ঠিক বলেছো। তাহলে প্রায় হচ্ছে কি 80% হচ্ছে কি থাকে বলে এটা মোস্ট অ্যাবান্ডেন্ট হয়ে যাবে। চলো 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, the ribosome activity of RNA is most commonly associated with dash. রাইবোজোমাল আরএনএ। রাইবোজাইম নাম শুনেছো, তাই না? তো সেই রাইবোজাইম হচ্ছে কি কোন প্রকার আরএনএ এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি মোস্টলি কমনলি হচ্ছে কি অ্যাসোসিয়েট থাকে, কোন প্রকার আরএনএ সেটা দেখো। রাইবোজাইম যেটা হচ্ছে কি কোনটা হবে, তোমার হচ্ছে কি রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, যে রাইবোজোমাল আরএনএ বলছিল সেই একমাত্র ঠিক বলেছে। চলো দেখো নেক্সট। আচ্ছা, বলেছে 5 প্রাইম কেপিং অফ দ্য ইউক্যারিওটিক আরএনএ ইনভলভস। অপশন বি। 7 মিথাইল। অপশন বি। বি হবে অ্যাডিশন অফ 7 মিথাইল গুয়ানোসিন। এডিশন হবে 7 মিথাইল গুয়ানোসিন কেপ। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন কোডিং আরএনএ? বলো। ডি এরটা স্যার, ডি দম ওই বোথ এ এ আর এন্ড সি। সি। এ আর সি হয়ে যাবে, আরএনএ টিআরএনএ ডি। আরআরএনএ এবং টিআরএনএ। চলো নেক্সট। এবার বলছে দ্য সাইন ডালগার্নো সিকোয়েন্স ইন ব্যাকটেরিয়াল এমআরএনএ সার্ভস এজ। এটা হয়তো তোমরা পারবে না, রাইবোজোমাল বাইন্ডিং সাইট। বাইন্ডিং সাইট। রাইবোজোমাল বাইন্ডিং সাইট। তাহলে কি হবে?
এটা উত্তর হয়ে যাবে অপশন ডি এটা। এটা ডিটেলসে হচ্ছে কি আমি যখন ট্রান্সলেশন পড়াবো তখন পড়াবো, আপাতত মনে রাখো যে রাইবোজোমাল বাইন্ডিং সাইট। সাইট। আচ্ছা, আরএনএ ইন্টারফারেন্স বা আরএনএআই এটা ইনভলভস থাকে হুইচ অফ দ্য ফলোইং আরএনএ? এটাও তোমরা পারবে না, তোমরা মনে রাখো যে অপশন বি, অপশন বি। না, অপশন না, এ এটা হবে, এটা। এসআইআরএনএ এবং এমআইআরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স হচ্ছে কাজ করে, এটা আমরা পরে এর টেকনিক রয়েছে, আমি পড়াবো পরে। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ইন ইউক্যারিওটিক সেলস আরএনএ ইজ সিনথেসাইজড ইন ডেস সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাকি তোমার হচ্ছে কি এন্ডোপ্লাজম রেটিকুলাম, নাকি রাইবোজোম? নিউক্লিয়াস। তাহলে সবাই কি নিউক্লিয়াস বলছো? সবাই যখন বলছে তাহলে নিউক্লিয়াসই হবে। চলো নেক্সট। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ রেসপন্সিবল ফর আরএনএ সিনথেসিস ডিউরিং ট্রান্সক্রিপশন? এটা মানে আরএনএ পলিমারেজ। আনুষঙ্গিক কোশ্চেন বলে দেওয়া হয়েছে, এটা পড়ানো হয়নি, টেনশনের কিছু কারণ নেই। এটা উত্তর হয়ে যাবে কি আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। আচ্ছা, হোয়াট টাইপ অফ আরএনএ ক্যারিজ অ্যামাইনো অ্যাসিড টু দা রাইবোজোম ডিউরিং ট্রান্সলেশন? টিআরএনএ। তাহলে এটা নিয়ে টিআরএনএ। টিআরএনএ। The branch point of the intron splicing is recognized by this. অপশন বি। আচ্ছা, যারা হচ্ছে কি এই কোশ্চেনটা বুঝতে পারছো না তারা হচ্ছে কি টেনশন করার কিছু কারণ নেই। এই যে স্প্লাইসিং বলে একটা মেথডস রয়েছে, যেটা মূলত তোমরা জানো যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় সেটাকে আমরা এইচএনআরএনএ বলি। তো এখানে একটা প্রসেস হয়, তার নাম কি স্প্লাইসিং। স্প্লাইসিং এটাতে কি হয় না, এইচএনআরএনএ দুটো জিনিস থাকে, একটা আছে এক্সন আর একটা আছে ইন্ট্রন। তো এই যে স্প্লাইসিং এর জন্য একটা স্পেশাল প্রোটিন দেয়, তার নাম হচ্ছে স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম এটা কি করে না এক্সন ইন্ট্রন বাউন্ডারিতে বাইন্ড করে এই ইন্ট্রন গুলোকে রিমুভ করে দেয়, বাকি যে এক্সন গুলো থাকে সেগুলোকে জয়েন করে দেয়। তো তার জন্য ডিফারেন্ট টাইপসের এসএনআরএনএ হচ্ছে কি পার্টিসিপেট করে। তো এই স্প্লাইসিং এর জন্য যেটা পার্টিসিপেট করে তোমরা ডাইরেক্টলি মনে রাখো U2SN। অপশন বি হবে স্যার। হ্যাঁ, এসএনআরএনএ অপশন কি হবে এখানে? অপশন বি একটা হবে। ঠিক আছে। চলো, এবার বলছে দা অ্যান্টিকোডন ইজ ফাউন্ড ইন ডেস। অ্যান্টিকোডন আমরা কোথায় দেখতে পাবো? টিআরএনএ। টিআরএনএ তে আমরা দেখতে পাবো। চলো, তারপর বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং আরএনএ আর ইনভলভড ইন আরএনএ স্প্লাইসিং? এসএনআরএনএ। এমআইআরএনএ স্যার। না, এসএনআরএনএ ঠিকই বলেছে। এসএনআরএনএ হবে স্যার। এসএনআরএনএ। এবার বলেছে দেখো আবল হাইপোথিসিস এক্সপ্লেইন। ঠিক আছে, এটাও তোমরা অবল হাইপোথিসিসটা পড়োনি, আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। অবল হাইপোথিসিস হচ্ছে কি 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 বলতে পারবে? অবল হাইপোথিসিস কাকে বলে, কারো জানা আছে? মানে স্যার কোন অ্যামাইনো অ্যাসিডের কোডন গুলা প্রথমটা দেখেই পরবর্তী কি হবে যেটা বোঝা যায়। মানে প্রতিটা প্রত্যেকটা ওটা অ্যান্টিকোডন লুপে স্যার। অ্যান্টিকোডন লুপে প্রথমটা যদি চেঞ্জ হয়ে থাকে পরের দুটো ঠিক থাকলে সেই কোডনকেই কোডের সঙ্গে যুক্ত হবে আর কি। তাই কি? প্রথমটা দেখে পরের দুটো কোডনকে আমরা জাজ করতে পারবো যে কোন অ্যামাইনো অ্যাসিডটা হতে চলেছে। না, এটা ঠিক বলোনি, কিংবা কি ভালো করে বলতে পারবে? এমআরএনএতে যে কোডন থাকে হুম একটা চেইনের প্রথম দুটি বেস পেয়ার ফিক্স হুম থাকে, হুম হুম স্টেবল থাকে, হুম 3 নম্বর বেস পেয়ার ওভাল থাকে, ফাঁকা থাকে। হুম ওই যে এটাকে ওভাল হাইপোথিসিস বলা হয়। তুমি অনেকটা ঠিক বলেছো, কিন্তু এটা একটু মডিফাই করতে হবে। মানে একটা কোডন 3টে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। তো দেখো 1 নম্বর কোডন মানে নাইট্রোজেন নিউক্লিওটাইড, 2 নম্বর নিউক্লিওটাইড, 3 নম্বর নিউক্লিওটাইড। প্রথম দুটো যদি ফিক্সড থাকে, এই 3 নম্বর যদি হচ্ছে কি মানে ভেরিয়েবল হতে পারে, তার জন্য অ্যামাইনো অ্যাসিড কিন্তু ফিক্সড থাকে, তার জন্য চেঞ্জ হয় না। আমি আবার বলে দিচ্ছি শোনো, প্রথম দুটো যদি হচ্ছে কি ফিক্সড থাকে নিউক্লিওটাইড, 3 নম্বর নিউক্লিওটাইড পরিবর্তনের জন্য অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয় না, সেম থাকে। মানে প্রথম দুটো হচ্ছে কি যদি ফিক্সড থাকে, 3 নম্বর চেঞ্জ হলে তার জন্য অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয় না। এবারে ভালো করে কোশ্চেনটা পড়ো কি বলছি। যে অপশন 1 বলছে বেস পেয়ারিং ফ্লেক্সিবিলিটি এট দ্য 5' এন্ড অফ দ্য কোডন,
বেস পেয়ারিং ফ্লেক্সিবিলিটি এট দ্য 3' এন্ড অফ দ্য কোডন, ঠিক আছে। এবারে বলছে দ্য ডিজেনারেসি অফ দ্য জেনেটিক কোড আর ট্রান্সক্রিপশন টার্মিনেশন। তো ওভাল হাইপোথিসিস সম্বন্ধে কোনটা থ্রি আমরা প্রাইম বলতে পারবো? ওটা 3 প্রাইম কেন বলে দেখি? এই যে প্রথম থেকে আমি বলে আসছি যে কোডন হোক বা এমআরএনএ হোক, সবাই কিন্তু 5' থেকে শুরু হবে, 3' শেষ হবে, তাই তো? তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা বলি এই যে 3টে কোডন বললাম, তাহলে সেই 3টে কোডনের প্রথম দুটো তো যাই থাকুক না কেন, 3 নম্বরটা চেঞ্জ হচ্ছে। তো এই জন্য দেখো বেস পেয়ারিং ফ্লেক্সিবিলিটি এট দ্য 3' এন্ড অনলি। তাহলে কেন এই 3 নম্বরের যে কোডনটা, মানে তোমার কোডন বললে ভুল হবে, নিউক্লিওটাইডটা, সেটা চেঞ্জ করলে মানে ফ্লেক্সিবিলিটি হতে পারে, কারণ 2 নম্বরটা ঠিক থাকলে তার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ ঘটে না। তো এই জন্য উত্তরটা কিন্তু আমরা অপশন বি এর সঙ্গে যাব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলে আমি যেটা বলছি? সবাই বুঝতে পেরেছো? স্যার কারো সমস্যা থাকলে বলবে, ঠিক আছে? যারা ক্লাস করছো সমস্যা হলে আমাকে বলবে, নাহলে আমি বুঝবো কি করে, বলো। চলো দেখো নেক্সট। এবার কি বলছে? ইন প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন দ্য -10 রিজিয়ন অফ দ্য প্রোমোটার ইজ নোন এজ। এটা তোমাদেরকে পড়ানো হয়নি, আনুষঙ্গিক অপশন বি কোশ্চেন চলে হবে স্যার, এসেছে। সাইন ডালকার্জিনো সিকোয়েন্স। না পিবনো বক্স হবে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটা -10 দেখতে পাই আর -30 দেখতে পাই। তো এখানে -10টাকে কি বলা হয়? পিবনো বক্স বলা হয়, তাই তো? পিবনো বক্স বলা হয়, এটা হবে পিবনো বক্স। আচ্ছা, এবার বলছে দ্য প্রসেস অফ দ্য রিভার্স ট্রান্সক্রিপশন ইনভলভস দ্য সিনথেসিস অফ ডেস। এটাও পারবে তোমরা। রিভার্স ট্রান্সক্রিপশনে ডিএনএ আরএনএ থেকে সি অপশন, ডিএনএ ফ্রম আরএনএ। আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে স্যার। আচ্ছা, ডিএনএ থেকে আরএনএ কি বলছো বাবা? আরএনএ, তাহলে এটা হবে আরএনএ থেকে ডি ডিএনএ। হবে স্যার, অপশন সি। আবার অপশন সি বলছি। বি অপশন তুমি অপশন সিটা কেন বলছো? অপশন সি একটা আছে কি নরমাল ট্রান্সক্রিপশন, তাই না? এখানে রিভার্স ট্রান্সক্রিপশন বলেছে, তাই না? এই কোশ্চেন গুলো কি ভুল করলে হবে বাবা? চলো দেখো নেক্সট। Which of the following is not involved in the post translation modification of eukaryotic RNA? ঠিক আছে, তো এখানে বলেছে যে নিম্নলিখিত যে ঘটনাগুলো বলা রয়েছে সেগুলো কোনটি নয় পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন। তো পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশনটা আমরা পড়াইনি, পড়ানো হবে তোমাদেরকে। যেমন Addition of intron. তো এটা হচ্ছে কি মেনলি হচ্ছে কি তোমার কি হয় না, ট্রান্সলেশনের পরে ট্রান্সক্রিপশনের পরে বিভিন্ন মডিফিকেশন আমরা দেখতে পাই। তো সেই মডিফিকেশন গুলোর মধ্যে কোনটা ছাড়া বাকিগুলো মডিফিকেশন, মানে কোনটা বাদ দিয়ে। তাহলে একজন উত্তর বলেছিল যে ইন্ট্রন, যেটা আছে কি ইন্ট্রনের অপশনটা মানে অপশন ডি একটা। বাকিগুলো কিন্তু হয়ে থাকে, যেমন 5' কেপিং, পলিএডিনারেশন বা স্প্লাইসিং। ঠিক আছে, চলো, কারণ ইন্ট্রন গুলো তো এডেশন হয় না, সেগুলো তো বাদ চলে যায়, রিমুভাল হয়ে যায়। চলো দেখো নেক্সট। Which RNA molecules act as a scaffold for protein synthesis? প্রোটিন সিনথেসিসের স্ক্যাফোল্ড হিসাবে কে তোমার হচ্ছে কাজ করছে? অপশন বি, আরআরএনএ। একদম ঠিক বলেছো, আরআরএনএ। আচ্ছা, the primary transcript in eukaryotes is also not called as primary transcript in eukaryotes. এমআরএনএ। ট্রান্সক্রিপ্ট বলতে আমি তোমাদেরকে বলি, ট্রান্সক্রিপ্ট বলতে হচ্ছে কি যেটা সদ্য তৈরি যে আরএনএ তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। তো তোমরা মনে রাখো যে যখন ট্রান্সক্রিপশন হয় ডিএনএ থেকে এইচএনআরএনএ তৈরি হয়, সেখান থেকে পরবর্তীকালে স্প্লাইসিং হলে এমআরএনএ তৈরি হয়। তো এখানে তখন উত্তরটা কি হয়ে যাবে? এইচএনআরএনএ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এইচএনআরএনএ। চলো, দ্য কোজাক সিকোয়েন্স ইজ ফাউন্ড ইন ডেস। কোজাক সিকোয়েন্স আমরা কোথায় দেখতে পাই? এটা ইউক্যারিওটিক এমআরএনএ হবে। ইউক্যারিওটিক এমআরএনএ ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো লাস্ট কোশ্চেন আজকে, এটা সবাইকে বলতে হবে। হুইচ আরএনএ টাইপস ইজ এসেনশিয়াল ফর দ্য ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ দ্য স্প্লাইসিওজোম? পারবে সবাই কিন্তু। স্প্লাইসিওজোমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কোনটা দেখায়? কোন আরএনএ? কি হবে? এসআইআরএনএ। এসএনআরএনএ হবে। এসআইআরএনএ, সরি। আচ্ছা, যারা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে চিন্তা করার কিছু কারণ নেই। দেখতে পাচ্ছ নিচে তোমাদের বাংলায় করে দেওয়া হয়েছে, ঠিক আছে? বাংলায় করে দেওয়া হয়েছে।
তোমরা হচ্ছে কি যারা ইংরেজি রাখবে তোমরা ইংরেজিটা প্রিন্ট আউট করে একবার নেবে। দেখান হ্যাঁ, কোনটা? 15 নম্বরের কোশ্চেন। এই দেখো, দেখতে পাচ্ছ 15 নম্বরটা আমি লিখে দিচ্ছি আবার। ডিএনএ যখন তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে তখন তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হলে তখন তাকে বলা হয় ট্রান্সলেশন। এই এমআরএনএ থেকে তখন আবার ডিএনএ তৈরি হয়ে গেলে তখন রিভার্স ট্রান্সক্রিপশন। স্যার বুঝছে? টোটাল তাহলে পদ্ধতি সেন্ট্রাল ডগমা বলা হয় না? হ্যাঁ, পুরোটাকে বলা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। ওই স্যার এসএনআরএনএটা একটু বলবেন? এসএনআরএনএ হচ্ছে কি তোমার মেনলি এটা মানে এই যে আমরা আরএনএ আজকে পড়লাম না, এই আরএনএ হচ্ছে কি অনেকগুলো টাইপস রয়েছে। ঠিক আছে, মেজরলি আমরা 3টে ভাগে ভাগ করি। তো তার মধ্যে তুমি যেটা বলছো এসএনআরএনএ, এটা একটা ক্লাস অফ আরএনএ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার স্মল নিউক্লিয়ার আরএনএ হিসাবে এটাকে বলি। এসএনআরএনএটাকে আমরা কি বলি? স্মল নিউক্লিয়ার আরএনএ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি বেসিক্যালি আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পাই, প্রোক্যারিওট দেখা যাবে না। এটা কোথায় দেখা যাবে? ইউক্যারিওটস। এবং এটা বিশেষত হচ্ছে কি স্প্লাইসিং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, যখন স্প্লাইসিং হয় সেই স্প্লাইসিং এর সময় যখন কমপ্লেক্স তৈরি হয় না, স্প্লাইসিওজোম কমপ্লেক্স তৈরি হয়, তো সেই স্প্লাইসিওজোম কমপ্লেক্সটাকে একসঙ্গে যুক্ত করার জন্য এই এসএনআরএনএ তোমার হচ্ছে কি সাহায্য করে। ঠিক আছে, স্যার তাহলে এবং তার পাশাপাশি হচ্ছে কি তোমার মনে রাখবে। স্যার এখানে স্যার প্রাইমারি স্যার ট্রান্সক্রিপ্ট থেকে ইন্ট্রনলাকে রিমুভ করে দেয় তো? হ্যাঁ, কি বলছো বলো? প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থেকে ইন্ট্রনলাকে রিমুভ করে দেয় এসএনআরএনএটা। অবভিয়াসলি। এবং তার পাশাপাশি শুধু যে স্প্লাইসিং এ কাজ করে তা নয়, আরো মনে রাখবে এটা হচ্ছে জিন এক্সপ্রেশন এবং জিন মিউটেশনেও সাহায্য করে। জিন এক্সপ্রেশন এবং হচ্ছে কি তোমার জিন মিউটেশন, এটাতেও কিন্তু সাহায্য করে। কি বলা বুঝতে পেরেছো তো? তো দুটো কাজ করে, একটা 3টে কাজ করে, স্প্লাইসিং প্লাস হচ্ছে কি জিন এক্সপ্রেশন প্লাস হচ্ছে কি জিন মিউটেশন। ওকে, এইটা হচ্ছে তোমার এসএনআরএনএ আমরা দেখতে পাবো, এবং এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকবে না, শুধুমাত্র ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে। স্যার এটা স্যার আরএনএ ম্যাচুরেশনে তো সাহায্য করে, আরএনএ ম্যাচুরেশন। আরএনএ কখন বা ম্যাচুরেশন, কিভাবে ফরমেশন হয়? হ্যাঁ আরএনএ ম্যাচুরেশনে সাহায্য করবে। হ্যাঁ, কি বলছো? স্যার বলছি ওই কখন বা রিভার্স কিভাবে ট্রান্সক্রিপশন যেটা ওটা একজন অপশন একজন করে বলো, একজন একজন করে, একজন। স্যার এটা বলছি কখন বা 15 কিভাবে ফরমেশন কোয়েশ্চেনটা হয়? স্যার রিভার্স বলেছে, তাহলে ওটা স্যার হ্যাঁ সি ওটা এর অপশন আনসার কি হবে হবে? না? এটা কি বলেছি যে দ্য প্রসেস অফ রিভার্স ট্রান্সক্রিপশন ইনভলভস দ্য সিনথেসিস অফ, এই তো রিভার্স অপশন কি সি DNA দেখতে হবে পাবে? স্যার, হবে DNA অপশন from সি হবে স্যার, হ্যাঁ, আলটিমেট DNA ডিএনএ from অপশন সি হবে। the process of reverse transcription involves the synthesis of, DNA সিরিজ from একটাই RNA। হবে। সি হবে স্যার। the অপশন সি DNA হবে স্যার এটা। ঠিকই তো আছে। ঠিক নেই, সি হবে এটা। আরএনএ না। থেকে ডিএনএ। ওরা আরএনএ থেকে ডিএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে তো, আর ঠিকই তো ট্রান্সক্রিপশন আছে তো। না না, এইটা ভাষাটা রিভার্স পড়ো। ট্রান্সক্রিপশনে ডিএনএ আলটিমেট তৈরি ডিএনএ হয় তৈরি হচ্ছে ডিএনএ কিন্তু ফ্রম আরএনএ আরএনএ। থেকে। হ্যাঁ, ঠিক আছে, অপশন সি সি। হবে স্যার। হ্যাঁ ওই জন্য এটা বললাম আমি। ঠিক 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 ঠিক। ওদের ডিএনএ কথা তৈরি ক্লিয়ার হচ্ছে বলে দিলাম ফ্রম তো স্যার। সিনথেসিস অফ ডিএনএ ফ্রম আরএনএ, একদম একদম ঠিক ঠিক বলেছো। আমারই বুঝতে ভুল হয়েছে, ঠিকই বলেছো। সিনথেসিস অফ ডিএনএ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনটাকে একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ হুম, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে বাবা? আর কিছু সমস্যা আছে? আরএনএ টা কখন বা কিভাবে স্যার ফরমেশন হয়? আরএনএ স্প্লাইসিংটা একটু বলবেন? আরএনএ স্প্লাইসিংটা যখন আমরা তোমার হচ্ছে কি ট্রান্সলেশন পড়বো তখন আরো ভালো করে বলে দেবো। ঠিক আছে, আজকে টাইম হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে আজকে ঠিক আর আছে। সময় নেই। সংক্ষেপে আমি যেটা বলার বলে দিয়েছি। ঠিক আছে, আর যারা তোমরা বাংলা মিডিয়ামে রয়েছে চিন্তা করার কারণ নেই, এই নোটসটারও বাংলা আমি ভাষণটা রেডি করেছি, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর টেস্টটাও দেওয়া হবে, তোমরা টেস্টটাও সাবমিট করবে। ঠিক আছে, এস আই আরএনএ টা একবার বলুন না। এস আই হ্যাঁ কি বলছো? এস আই আরএনএ
এস আরএনএ কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে কি স্মল নিউক্লিয়ার আরএনএ বলা হয় এটাকে, এটা প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে। হ্যাঁ, এস আই কোনো আরএনএ আছে, এস আই আরএনএ। এস আই আরএনএ, তাই তো। এস আই আরএনএ হচ্ছে কি তোমার, এটাও তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে কি স্মল ইন্টারফারিং আরএনএ বলা হয়। কি বলা হয়? এসআইআরএনএ। এসআইআরএনএ এটাকে বলা হচ্ছে কি স্মল ইন্টারফেরিং আরএনএ। ঠিক আছে, এটা মূলত হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার জিন সাইলেন্সিং এ সাহায্য করে। ঠিক আছে, জিন সাইলেন্সিং এ হচ্ছে কি তোমার সাহায্য করছে, বা তোমার হচ্ছে কি থেরাপি, হ্যাঁ থেরাপিতে হচ্ছে কি তোমার জিন থেরাপিতে সাহায্য করছে, বা হচ্ছে কি তোমাকে কি বললাম জিন সাইলেন্সিং এর থেকে তোমার সাহায্য করবে। ওকে, জিন সাইলেন্স এ এটা কিন্তু হেল্প করে। তার পাশাপাশি হচ্ছে কি তোমার এই এসআইআরএনএ হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি তোমার এই যে বললাম যে বিভিন্ন রকম যে থেরাপি গুলো হয় না, তো জিন রিলেটেড যে সমস্ত হচ্ছে কি তোমার ডিজিজ গুলো হয় সেগুলো করতে সাহায্য করে। ঠিক আছে, আর এর না হয় আমরা পরবর্তীকালে আরো হচ্ছে ডিটেলসে এর সম্বন্ধে হচ্ছে কি বলার চেষ্টা করবো। ঠিক আছে, যদি কোনো জায়গায় হচ্ছে কি তোমার থাকে। এবং এটা হচ্ছে তোমরা মনে রাখবে এর সঙ্গে মাইক্রো আরএনএ এর সঙ্গে এর স্ট্রাকচারাল অনেক কিছু আমরা সিমিলারিটি দেখতে পাই। ঠিক আছে, এতটাই থাক, টাইম হয়ে গেছে আজকে বাবা। হ্যাঁ, পরে আবার হচ্ছে কি সময় পেলে আমি ডিসকাস করবো।